ভয়ঙ্কর অভিযোগ, রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন রাজভবনের কোনো মহিলা কর্মীকে। এই গুরুতর অভিযোগ আপনারা ইতিমধ্যে মিডিয়ার মধ্য দিয়ে জানতে পেরেছেন। আমি সুকুমার দেবনাথ, মা মাটি মানুষের সম্পাদক বলছি যে আমরা এই বিষয়টা অন্যভাবে দেখছি যে এরকম একটা পদের থেকে তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠলে কী করা যেতে পারে। একটা হচ্ছে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না, এটা আমাদের সংবিধানে বিশেষ ধারায় বলা রয়েছে। তার বিরুদ্ধে জানাতে হবে রাষ্ট্রপতিকে, এবং রাষ্ট্রপতি যদি সেটা মনে করেন ইমপিচমেন্ট করবেন। মানে এটা একটা লং প্রসেস, একদম লেন্দি প্রসেস যাকে বলে। এইভাবে কাউকে শাস্তি দেওয়া যায় না। তবে কথা হচ্ছে যে তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে তাতে রাজনৈতিক লাভ কেউ পেতে পারে, সেটা একটা দিক আছে। ফলে যারা ভাবছে এটা রাজনৈতিক কারণ হয়েছে তারা এটা বিশ্বাস করছে না, কিন্তু যারা প্রকৃতভাবে ভাবছেন যে না মেয়েটি এবং তার বয়ফ্রেন্ড যেটা বলছে এটাই ঠিক, তারা মনে করছেন যে খুবই জঘন্য কাজ করেছেন, খুবই নিন্দনীয় কাজ করেছেন। এই সরকারের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জিজ্ঞাসাবাদ করতে রাজভবনে ঢুকবেন, তাকে পরিষ্কার রাজভবনে ঢোকার কোনো পারমিশন দেওয়া যাবে না বলে ব্যান করে দেওয়া হয়েছে। ব্যারাকপুরেও তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এইভাবে একটা যুদ্ধ চলছে। সন্দেশখালির ঘটনার পরেই বিভিন্নভাবে এই রাজ্যপাল সেখানে গিয়েছিলেন এবং এখানে এসে তিনি একটা দপ্তর খোলেন যেখানে যে কেউ সন্দেশখালি নিয়ে অভিযোগ জানাতে পারবে এবং সেগুলো তারা খতিয়ে দেখবে। এসব করে ঠিক নির্বাচনের মুখে একটা ভয়ঙ্কর সমালোচনার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকেই হতে পারে প্রতিশোধ স্পৃহা থেকে ঘটনা ঘটেছে, এটা তৈরি করা হয়েছে। আবার একটি মেয়ের শ্লীলতাহানির ব্যাপার, একটি মেয়ে সহজে মিথ্যা কথা বলবে না, এটাই আমাদের বিশ্বাস এবং আইনও তাই বলে। যদি নাও হয়, সে যদি বলে হ্যাঁ করেছে, সেটাই এফআইআরে নিতে হবে, সেটাই সত্য মনে করতে হবে। তারপরে ইনভেস্টিগেশন বা তদন্তে যে সত্য বেরিয়ে আসবে তখন বোঝা যাবে, কিন্তু প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটাই আমাদের দেশের উমেন ল বা উমেন অ্যাক্ট, কারণ আমাদের দেশের আইনটা সবসময় উমেনকে ফেভার করে। আপনারা জানেন 498 নিয়ে একটা সময় কী ভয়ঙ্কর অবস্থা। যদি স্ত্রী গিয়ে বলে আমাকে মেরেছে, না মারলেও টর্চার করেছে, না টর্চার করলেও সঙ্গে সঙ্গে স্বামীকে গ্রেপ্তার করা হতো এবং 2 সপ্তাহের মধ্যে সে জামিন পেতেন না। কেউ কেউ আরও বেশি দিনও থেকেছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বহু লোক বিভিন্নভাবে সাফার করেছে। বউরা যখনই মনে করেছে শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে, তখনই শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে সবাইকে, এমনকি দূর সম্পর্কের আত্মীয়দের পর্যন্ত মামলায় জড়িয়ে দিয়ে হ্যারাস করেছে। কিন্তু ধীরে 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 সেটা এখন প্রায় হয়ে গেছে, জামিনযোগ্য হয়ে গেছে। তখন ছিল জামিন অযোগ্য। তা যাই হোক, একটা আইনেরও এরকম একটা বিষয় হয়। এখন শ্লীলতাহানির ব্যাপারে মেয়েরা যা বলবে সেটা মেনে নিতে হবে, সত্য হোক মিথ্যা হোক সেটা পরের ব্যাপার। এই মুহূর্তে তার অ্যাকশান হবে। তা সেই দিক থেকে করলে যে পরিস্থিতিটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় আছে। নির্বাচনের মুখে কে লাভ পাবে, কে লস হবে, সেটা সাধারণ মানুষ বলবে, আমরা বলতে পারবো না। আমাদের একটা ধারণা যে এসব না হলেই ভালো হয়। স্মুথলি একদম সরলভাবে মানুষ ভোট দেবে এবং তাদের ইচ্ছা মতো ভোট দেবে। সেই ভোটের পরিণতিতে যা ফল আসবে সেটাই কি সবাই মেনে নেবে, এটাই ভোটের স্বাভাবিক নিয়ম। ফলে পরপর 2 দিন আমাদের 24 ঘন্টা আমাদের 2টো ঘটনা ঘটলো। গতকাল কুণাল ঘোষ সাধারণ সম্পাদক পদ এবং মুখপাত্র পদ থেকে তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন, আর আজকে রাজ্যপালকে নিয়ে এই ঘটনা ঘটল।
নমস্কার। আপনারা আমাদের ভালো লাগলে আপনারা একটু লাইক দেবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।